ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। শেয়ার বাজারে কারসাজি ও প্রতারণা এই শব্দগুলো আমাদের জন্য নতুন নয়। মাঝে মাঝেই বড় বড় দরপতনের পেছনে শোনা যায় একই ঘটনার কিছু অসাধু প্রভাবশালীর নাম। তবে এবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন সংশোধন করে সরকার বলছে এই নৈরাজ্যের লাগাম টানতেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনের খসড়ায় রয়েছে কারসাজির শাস্তি দ্বিগুণ করা, নিয়ন্ত্রক বোর্ডের স্বাধীন নিয়োগ প্রক্রিয়া চালু করা সহ পুরো ব্যবস্থাকে নতুন কাঠামোতে ঢেলে সাজানো। তবে প্রশ্ন, নিয়ন্ত্রকের কাঠামো বদলালেই কি বদলাবে বাজারের চরিত্র? এসব জানতেই আজ আমরা টালিখাতার বিষয় নির্ধারণ করেছি। আইন সংশোধন হলেই পুঁজিবাজারের কারসাজি বন্ধ হবে। আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি টালিখাতার আয়োজনে। আমি শুরুতে একটু মাজেদা খাতুন আপনার কাছে যেতে চাই। আপনি কিভাবে দেখছেন এই যে বিএসসিসি যে আইনের একটি খসড়া দিল, কি মনে হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা আইনের বিষয়টা যখন বলি, আসলে যেটা বলা হচ্ছে যে এটা আইন হলেই কি কারসাজি বন্ধ হবে কিনা। অ্যাকচুয়ালি আইনের তো আসলে দুটা দিক থাকে, একটা তো আমার প্রপার আইন লাগবে, প্লাস সাথে সাথে সেটার প্রায়োগিক যে দিকটা সেটাও ইনশিওর করতে হবে। তো আমাদের যে আইনগুলো আছে সেগুলো কিন্তু অনেক আইনই ছিল, কিন্তু সেগুলো প্রয়োগটা বা সেই যে কমপ্লায়েন্স যে ইস্যুগুলো ছিল সেগুলো প্রপারলি বা মনিটরিং যে ছিল সেগুলো হয়তো প্রপারলি হয় নাই, বা আইনের ব্যত্যয় হয়েছে এবং আইন অনেক ঘন ঘন পরিবর্তিত হয়েছে। তো তারপরেও যেই যুগোপযোগী করা এবং প্রিভিয়াস বিষয় থেকে লার্নিং নিয়ে যে বিষয়গুলোকে আপডেট করা, এটা তো অবশ্যই ভালো দিক। এখন বিষয় হচ্ছে যে এই আইনগুলো আমরা কিভাবে প্রয়োগ করব এবং এই আইনগুলো কিভাবে আমরা চর্চা করব, সেটা শুধু যারা এই অপারেশনে আছে শুধু তারাই না, এবং যারা রেগুলেটরে থাকবেন এবং যারা এটা মনিটরিং করবেন। আমার অভিজ্ঞতায় বলে আসলে আইনের জায়গায় থাকে, কিন্তু এইটা আসলে রেগুলার যে মনিটরিং সিস্টেম বা কমপ্লায়েন্স সিস্টেম অনেক ঘাটতি থাকে। ঘাটতিটা কেমন? যেমন অ্যাকচুয়ালি আপনি এই যে এখন যে রিসেন্টলি যে বিসেক থেকে যেই আপনাকে যে শাস্তির বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু অনেক আগের বিষয়। তো এই যে কারসাজির বিষয়টা যদি আপনি মার্কেটের সাথে সরাসরি সেকেন্ডারি মার্কেটের ইস্যুতে প্রাইস এর সাথে যদি সংযুক্ত করেন, সেগুলো কিন্তু সাথে সাথেই বা সেই দিনেরই বিষয় হতে পারে, সেই দিনে এগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। যদি এটা হতো, এগুলো কিন্তু আসলে আসলে এই দিনের পর দিন চলতে পারতো না। এবং এটা হয় কি, কমপ্লায়েন্স বা মনিটরিং সিস্টেমটা যদি জোরদার হয় এবং এটা যদি এখানে প্রযুক্তির ব্যবহার বলেন বা অন্যান্য দক্ষতা এবং যারা এটা এই সিস্টেমের সাথে জড়িত তারা যদি অ্যালার্ট থাকেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আর ঘটবে না। এরপরে আরেকটা বিষয় আছে যে আসলে ক্যাপিটাল মার্কেটের ব্যাপ্তি যেটা, আসলে মার্কেটে আসলে কারা, শুধু কি ইনভেস্টররা, শুধু কি এটার ব্যাপ্তিটা অনেক বড়, এবং সব কিছু মিলে আসলে মার্কেট ক্রিয়েট হবে। এবং সবার মনোভাবের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে আসলে বাজারটা একটা শুধু ইনভেস্টররা করবে বা ইস্যু ম্যানেজার আসবে, তা এই বিষয়টা এরকম না। পুরা সিস্টেমটা, ইকোসিস্টেমটাই আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত, এবং সবার ভূমিকা এখানে টাইমলি হতে হবে এবং মানে প্রপারলি হতে হবে এই বিষয়টা। এবং এই মেসেজটা দেওয়ার জন্য হয়তো আইনটা যে এগুলো আসছে, এটা তো অবশ্যই মানে আরেকটু যুগোপযোগী করা হয়েছে এবং এখানে নিয়োগগুলো যেন স্বচ্ছ হয় সেই বিষয়গুলো দেওয়া হয়েছে জি, এবং বিভিন্ন কিছু জনাব মানে মাজেদা খাতুন, আমরা আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে শুনবো, কিন্তু যেহেতু একটি প্রশ্ন এখানে উঠেছে যে অতীতে যে আইনগুলো ছিল, আইন কিন্তু ছিল, কিন্তু দেখা গেছে এর প্রয়োগ ছিল খুবই দুর্বল। আমরা একটু নিতাই চন্দ্র দেবনাথ আপনার কাছে যেতে চাই। এবারে কি আইনের প্রয়োগ নিশ্চিত হবে, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ আপনাকে। দেখুন, আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট লাস্ট 20 ইয়ার্সে অবজার্ভ সিগনিফিকেন্ট রেগুলেটরি রিফর্মস। এরকম রেগুলেটরি রিফর্মস আপনি খুব কম মার্কেটে দেখতে পাবেন গত 20-25 বছরে। কিন্তু আমরা কি গুড গভর্নেন্স এনশিওর করতে পেরেছি? পারিনি কিন্তু। সো আপনি আইন করলেই যে সেটা হবে, নট লাইক দ্যাট। তবে এগুলো আপনার কি যদি কোনো প্রিভিয়াস আইনের মধ্যে কোনো ড্রব্যাকস থাকে,
সেটাকে আপনাকে রেকটিফাই করতে হবে। তো এখানে আমি আজকে যেটা পড়লাম যে ওখানে শাস্তির বিষয়টা বাড়ানো হয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার ওখানে যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা, কমিশনার এবং চেয়ারম্যান সহ সেখানে চেঞ্জ করা হয়েছে। তো আমার কাছে সামগ্রিক মনে হয়েছে এটা একটা মানে এটা ভালো উদ্যোগ, ডেফিনেটলি ভালো উদ্যোগ। শাস্তি তো আপনাকে দিতে হবে। আমি সবসময় বলে থাকি আর কি যে ইন্ডিয়ান মার্কেটে 2012 সালে একজন করেছিল, মানে অন্যায় করেছিল, এবং সেটার শাস্তি সে কিন্তু পেয়েছে 10 বছর পরে। ধরা পড়েছে 10 বছর পরে এবং শাস্তি পেয়েছে। আপনাকে শাস্তি দিতেই হবে। এবং দেখেন, আপনি যদি গত 10-15 দিনের মার্কেটের বিহেভিয়ারটা যদি দেখেন, এটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। সেই চেঞ্জটা হচ্ছে, আপনি 1 বছর আগে যে মার্কেটটা ছিল, ওই মার্কেটে আমি সবসময় বলে বেড়াতাম যে সব পচা শেয়ার, খারাপ শেয়ার, পচা শেয়ার তো বলা যায় না, ফান্ডামেন্টালি খুবই পোর কোম্পানি যে শেয়ারগুলো, সেই কোম্পানিগুলোর শেয়ারগুলোর প্রাইস দিন দিন বেড়েছে। এবং এখানে গ্যাম্বলিং করে বলেছে, এখানে ম্যানিপুলেটররা এই কাজগুলো করেছে, ঠিক আছে। কিন্তু আমি গত 15-20 দিনের মার্কেটের ট্রেন্ড যদি আমি দেখি, আমি কিন্তু আশাবাদী যে আমাদের যে স্টক গুলো, এবারও যে খারাপ শেয়ার বাড়েনি তা বলবো না, কিন্তু মোস্ট অফ দ্য স্টকস যেগুলো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, সেই স্ট্রং শেয়ার গুলো কিন্তু পজিটিভলি মুভমেন্ট করেছে। সো সামগ্রিকভাবে আমি মনে করি যে ঠিক আছে, ইট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। পারফেকশন অর ইমপ্রুভমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, and regulator is trying their best to do that, and all of you should appreciate them, what are they doing. একই সাথে আপা যে কথাটা বলেছেন যে আপনাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি আইন করেছেন, সবকিছু করেছেন, আপনি ইমপ্লিমেন্ট করছেন না। আমি কিন্তু দেখুন, অনেক শাস্তি কিন্তু হয়েছে সোফার, অনেক পানিশমেন্ট দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়ালি, বাট আমি যতটুকু জানি মোস্ট প্রবাবলি মানে 10 ভাগের 1 ভাগ টাকাও বিসেকের বিএসসিসি ফান্ডে জমা হয়েছে কিনা, পানিশমেন্টের টাকাটা দিয়েছে কিনা, এটা কিন্তু আমার ডাউট আছে। কারণ আপনার দেখা যাচ্ছে এগুলো হাইকোর্টে গিয়ে এগুলো হয়, তারপরে বছর পর বছর এই শাস্তির টাকা কিন্তু আর জমা পড়ে না। So, আমার মনে হয় এই জায়গাটা যদি এনশিওর করা হয় যে এটা ইমপ্লিমেন্ট হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে কিন্তু যারা ম্যানিপুলেটর, তারা কিন্তু দে আর সাপোজ টু স্টপ টু ডু ম্যানিপুলেট ইন ফিউচার ডিউ টু দিস চেঞ্জেস। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাও একটু মনোযোগ দেওয়া উচিত। জি। জি, আমরাও দেখেছি যে এরই মধ্যে বেশ কয়েকজনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে, কিন্তু আমরা শুনেছি যে এটা নাকি আইনসিদ্ধ ব্যাপার এবং এই জরিমানার টাকাটা নাকি ধীর গতিতে সেটি আদায় করতে হয়। জনাব মাজেদা খাতুন এবং জনাব নিতাই চন্দ্র দেবনাথ, এই আলোচনায় আমরা আবারও ফিরবো, কিন্তু তার আগে নিতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়। আজ আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, আমাদের সাথে আছেন মাজেদা খাতুন এবং নিতাই চন্দ্র। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি একটু মাজেদা খাতুন আপনার কাছে একটু যেতে চাচ্ছি, যেহেতু একটি বিষয় এখানে উঠে এসেছে যে নিয়োগের বিষয়টি। আমরা জানি যে প্রস্তাবিত আইনের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যে বিএসসিসি চেয়ারম্যান এবং কমিশন নিয়োগের যে পরিবর্তন হয়েছে এই বিষয়টি, যেখানে আগে সরকার সরাসরি নিয়োগ দিতে পারত, সেখানে এখন একটি স্বাধীন বাছাই কমিটির মাধ্যমে বোর্ড সদস্যদের নিয়োগ দেওয়া হবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই উদ্যোগটিতে আপনি আসলে কিভাবে দেখছেন? যেহেতু একটা কমিটির মাধ্যমে, স্বাধীন কমিটির মাধ্যমে হবে, এটা তো অবশ্যই আমরা আশাবাদী যে এটা ভালোই হবে। কারণ এটা এককভাবে হবে না, এবং এটা স্বাধীন একটা কমিটি, সেখানে বিচারপতি এবং বিভিন্ন অন্যরা এখানে যুক্ত আছেন। তো আমি এটাকে মনে করছি যে এটা স্বচ্ছ হবে এবং ভালো হবে আর কি। সেক্ষেত্রে আর অন্য যে পরিবর্তনগুলো আনা হয়েছে, যেমন আমরা যদি বলি যে শেয়ার কারসাজির বিষয়টি এবং কারসাজির শাস্তি দ্বিগুণ করা বিষয়টি, সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার আমরা জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু একেবারে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। বিনিয়োগকারীর আস্থা ফিরে পাচ্ছেন না, তারা বিনিয়োগ করছেন না। তো বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই আইন যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কি তাদের আস্থা ফিরে আসবে? আচ্ছা, আস্থার বিষয়টা আমার মনে হয় ঠিক আইন করলে এবং আইন শুধু একটা আইনের বিষয়ের মাধ্যমে হবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম এর আগেও, যেটা আসলে মার্কেটটা আসলে সবাই মিলে তার ভূমিকাটা পালন করতে হবে। যেমন একটু আগে বলা হচ্ছিল যে অনেক দুর্বল ফান্ডামেন্টাল শেয়ার এখানে তালিকাভুক্ত হয়েছে। তো এই প্রক্রিয়াটা, এটা দিনের পর দিন কেন এখানে আছে, মানে একটা এক্সিট প্ল্যান কেন এখানে, মানে এটা নিয়ে সময় মতো হয় নাই, মানে এই যে বিষয়গুলো। তো যেহেতু দুর্বল কোম্পানি মার্কেটে আছে, তারা এখানে ইনভেস্ট করছে, সেখানে একটা এই ডিএসসির পক্ষ থেকে একটা বিষয় ছিল।
ঠিক তেমনি ভাবে এখানে যে কারসাজির বিষয়টা, মানে অ্যাকচুয়ালি সব বাজারে সব ক্ষেত্রে কারসাজি বলতে যে জিনিসটা বোঝায় এগুলো কিন্তু রয়েছে, কিন্তু সেকেন্ডারি মার্কেটের যে বিষয়টা, যেহেতু এখানে ইন্ডেক্স আছে, স্ক্রিন আছে, এটাকে খুব সহজেই বোঝা যায় বা এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো বিষয়টা হচ্ছে যে আপনার যদি আস্থার জায়গায় ক্রিয়েট করতে চান, এখানে যেমন রেগুলেটরি ভূমিকা স্বচ্ছ হতে হবে, ইস্যুয়ার কোম্পানি এবং যারা ইন্টারমিডিয়ারি আছে, এবং ওভারঅল যে বিষয়টা আমি বলবো যে টাইমলি সবকিছু করতে হবে। মানে যেমন আমরা ইন্টারমিডিয়েট যারা অপারেশনে কাজ করি, আমরা কিন্তু রেগুলার বিভিন্ন কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে থাকি তো এই রিপোর্টগুলো যদি কোনো ব্যত্যয় হয় বা সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেটা যদি সাথে সাথে আইডেন্টিফাই হয়, তাহলে কিন্তু এটা আসলে ওই ম্যানিপুলেশন বলেন বা সেটা ফার্দার আরেকটা ট্রানজাকশনের ইয়েতে যেতে পারে না। তো এই সামগ্রিক বিষয়গুলো মিলে কিন্তু আস্থার জায়গাটা ক্রিয়েট জি, হবে। এখানে আসলে আমরা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে শুধুমাত্র হ্যাঁ। যে আইন করে হুম। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব সেটা হয়তো হবে না, সেই জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে, এরকম একটি কথা কিন্তু। ইনভেস্টরদেরও এখানে সেই ধরনের ভূমিকা রাখতে হবে, কারণ এখানে মনে রাখতে হবে এটা হলো ক্যাপিটাল মার্কেট, এবং এই ক্যাপিটাল মার্কেটে আসলে আমরা যে বিষয়টাকে প্রথমে এখানে মানে প্রায়োরিটি করি, যে ইনভেস্টররা যেখানে এসে আমরা অনেক লাভ করব, আসলে প্রথমে আপনাকে রিস্ক বা ঝুঁকিটা মিনিমাইজ করার জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। আর না হলে আপনাকে অন্য কোনো প্রোডাক্টের মাধ্যমে আসতে হবে, এইটা একটা জরুরি বিষয় কিন্তু। জি, হ্যাঁ। কিন্তু এখানে একটি বিষয় কিন্তু রয়েই যায় যে বিগত কিছু বছর যখন বিনিয়োগকারীরা তাদের সর্বস্ব দিয়ে পুঁজিবাজারে ইনভেস্ট করেছেন, তারা কিন্তু বেশিরভাগই একেবারে নিঃস্ব হয়ে গেছেন এবং তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছেন, সেই ঘটনা কিন্তু আমরা জানি। আমি একটু নিতাই চন্দ্র দেবনাথ আপনার কাছে যেতে চাই। এই যে কারসাজির বিষয়টি এবং আস্থা ফেরানোর বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম মাজেদা খাতুনের সাথে, আপনি কি মনে করেন এই যে শেয়ার কারসাজির সংজ্ঞা এখানে যেভাবে দেয়া হয়েছে, এর বিস্তৃতি যে করা হয়েছে, আপনি কি মনে করেন যে এতটুকু যথেষ্ট? না, আমি তো বলেছি যে রেগুলেটরি যে পরিমাণ রিফর্মস হয়েছে ইট ইজ ফেয়ার এনাফ। আমি একটা জিনিস, আপনি ওনাকে যে প্রশ্নটা করেছিলেন নিয়োগের যে ব্যাপারটা, যে এখন কেমন হবে, আমি সবার আগে দেখতে চাই এখানে যে বিচারপতি আছেন, ঠিক আছে, সবকিছু ঠিক আছেন, কিন্তু আমি দেখতে চাই ওনারা কোন বেসিসে অ্যাপয়েন্ট করবে। ওখানে তো কিছু জিনিস থাকবে যে দিস আর দ্য ক্রাইটেরিয়া দ্যাট মাস্ট বি ফুলফিল ফর এ ক্যান্ডিডেট। আমি গত 17-18 বছরের যে কমিশন গুলো দেখেছি, অনেস্টলি স্পিকিং, যেহেতু আমি এখানে কাজ করি 25 বছর ধরে, আমি একজন মাত্র কমিশনারকে পেয়েছি, একজন কমিশনার পেয়েছি যার প্রিভিয়াস ক্যাপিটাল মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স ছিল। অন্যরা কিন্তু মার্কেটে আগে অ্যাটাচমেন্টই ছিল না, তারা মার্কেটে আসছে। ক্যাপিটাল মার্কেট এটা কিন্তু স্ট্যাটিক জিনিস না ভাই, দিস ইজ এ ডাইনামিক। এটা মানি মার্কেটের মতো না, আপনাকে নলেজ থাকতে হবে। এখন আপনি 4 বছরের জন্য অ্যাপয়েন্টেড হলেন, সরকার তাকে অ্যাপয়েন্ট করলো, এই কমিটি দ্বারা অ্যাপয়েন্ট করলো যে সে খুবই অনেস্ট, পড়াশোনা জানা আছে, কিন্তু ওনার তো ক্যাপিটাল মার্কেটে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি অনেস্টি দিয়ে কি করবেন? অনেস্টি দরকার আছে, কিন্তু আপনি বুঝেন না কিছু। তো আপনি ওখানে 4 বছরের জন্য যাবেন, প্রথম 2 বছর আপনি শিখবেন, আর লাস্ট 1 বছর আপনি বিদায় মোডে থাকবেন, অথবা আপনার এক্সটেনশন করার জন্য আপনার টেনিউরটাকে আপনি চেষ্টা করবেন। তো আপনি কাজটা করবেন কখন? যেটা আমি এই কমিশন নিয়ে আমি কথা বলছি না, আমি আগের কমিশন গুলো নিয়ে কথা বলছি, যেটা আমি কাজ থেকে দেখেছি। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। সুতরাং আপনি অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে দেখতে হবে যে ওখানে কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কারা অ্যাপয়েন্ট হওয়ার জন্য যোগ্য, নাম্বার 1। আর নাম্বার 2, আপনাকে আমি অনেকবারই বলেছি যে রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলো ফেয়ার না। ইংল্যান্ডে কি সংবিধান আছে? ইংল্যান্ডে তো সংবিধান নাই। কই, আমরা তো ওখানে দেখি না, ওখানে কোনো পলিটিক্যাল কোনো ইয়েতে হয় না। বিষয়টা হচ্ছে আমরা যারা আছি এখানে পুরো সিস্টেমে, আমরা যদি নিয়মটা একটু মানি, যেই নিয়মই থাকুক, তাহলে কিন্তু আপনার আর কিন্তু রিফর্মস এর প্রয়োজন নাই। বাট তারপর আমি মনে করি দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং অ্যাজ এ রেগুলেটর দে শুড ডু, ইফ ইট ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট, they are supposed to come together with a new idea, with the new rules and instant implementation, so that the people who are involved in the regulator, they will little bit afraid of that, yes, if I do something wrong, I should be penalized, I should be punished accordingly. It is really important for the development of the not only the capital market but in all sector of the Bangladesh. কিন্তু এখানে কিন্তু একটি বিষয় থেকে যায় যে কারসাজির শাস্তি দ্বিগুণ করা হলো, আপনার কি মনে হয় যে এতে কি বাস্তবে কারসাজি কমবে বা মানুষের মধ্যে যে এই যে প্রবণতা যে পুঁজিবাজার থেকে অর্থ তুলে নেওয়ার এই বিষয়টা মানুষ বের হয়ে আসতে পারবে কিনা? না, কিছু তো কাজ করবে। আপনি যখন শাস্তিটা যখন বেশি হবে, মানুষ তো অ্যাজ এ হিউম্যান বিং, আমরা তো সবাই একটু না একটু ভয় পাই। এটা তো এমন না। এখানে ক্যাপিটাল মার্কেট যারা আছে, আমি একটা জিনিস বুঝিয়ে বলি আপনাকে, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেট যারা আছে তারা কিন্তু
মানে মাস্তান বা এই ধরনের লোকজন না, হয়তো কিছু ম্যানিপুলেশন করে, তার অল অফ দেম আর এডুকেটেড যতটুকু আমি চিনি, কিন্তু ওখানে দেখা যায় যে সামহাউ দে দে আর ইনভলভ ইন সাম সর্ট অফ ম্যানিপুলেশন। এখন আপনি যদি পানিশমেন্টটা বেশি দেন এবং সোসাইটিতে সে যদি হিউমিলেট হয়, প্রতিনিয়ত হিউমিলেট হয়, হি অর শি ইজ নট সাপোজ টু ডু দ্যাট। এটা তো নর্মাল ক্রিমিনাল না, খুন করা বা সামথিং যারা করে পেশাদার খুনি, তারা তো আর দে আর নট ইনভলভ ইন দ্য ক্যাপিটাল মার্কেট। সো আপনি যদি পানিশমেন্টটা দৃষ্টান্তমূলক পানিশমেন্টের ব্যবস্থা রাখেন, আমি মনে করি যে ডেফিনেটলি এটা কমবে। এটা অন্য ক্রাইমের সাথে ক্যাপিটাল মার্কেটের ক্রাইমকে আপনি মিলালে কিন্তু এটা কিন্তু ইট উইল বি লেস। কিন্তু এখানে তো একটা বিষয় থাকে যে কেবলমাত্র আমি জরিমানা করলাম, জরিমানার টাকা আমি তুলে নিতে পারলাম না, সেক্ষেত্রে তো তাহলে দেখা গেল যে আইনটা কার্যকর হলো না। যে না, বিষয়টা আমি জরিমানা ইজ ফেয়ার না বাবা। জরিমানাটাকে আপনি কম মনে করছেন কেন? আমি 10 টাকা প্রফিট করলে আপনি যদি আমার কাছ থেকে 50 টাকা কেটে রেখে দেন, এটা তো ফেয়ার এনাফ। তাহলে আমি হোয়াই আই উইল ডু দিস টাইপস অফ ইরেগুলার অ্যাক্টিভিটিস? আমি তো এই ধরনের ইরেগুলার অ্যাক্টিভিটিস আমি করবো না, ইনভলভ হবো না, ইজন্ট ইট? ডেফিনেটলি আমি এটা করবো না, কারণ এটা তো আমি 10 টাকা ইনকাম করলাম ম্যানিপুলেট করে। আপনি আমার 50 টাকা ফাইন করলেন এবং ইনস্ট্যান্টলি আপনি আমার বিও অ্যাকাউন্ট থেকে কেটে নিলেন, বা উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম আইনি জটিলতা কাটিয়ে যদি আপনি শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি এটাকে এনফোর্স করতে পারেন, ইফ ইউ কুড ডু দ্যাট, why people will do involve in these types of activities? Definitely they will not do. এবং আমি বলেছি তাদের যে ক্রাইটেরিয়া, আমি যাদেরকে দেখেছি যারা মার্কেটে ইনভলভ, তারা কিন্তু মানে বিশেষ করে হাই মানে ট্রেড যারা করে, তারা কিন্তু অল অফ দেম আর এডুকেটেড এবং তাদের সোসাইটিতে একটা কি আছে, অ্যাকসেপ্টেন্স আছে বা পরিচিত আছে। এটাকে আপনি মিলাতে পারবেন না, ঠিক আছে? বাট এই ধরনের ম্যানিপুলেশন আপনার অনেস্টলি স্পিকিং পৃথিবীর সব মার্কেটে হয়। প্রবলেমটা হয়েছে আমরা আসল জায়গাটায় না, আমরা আসলে হাত দিই না। আপনি শুধুমাত্র ইনভেস্টরদের কথা বলেন, আপনি কেন বলেন না বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড, ওই কোম্পানিগুলো তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তারা ম্যানিপুলেশন করে এবং ডিউ টু দ্যাট শেয়ার হোল্ডাররা কিছুই পায় না। ম্যানিপুলেশনটা ওখানে হয়, কিন্তু ওখানে অডিটররা কি করে সার্টিফাই করে দেয় দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শোস ট্রু এন্ড ফেয়ার পিকচার। আজকে যদি ওই সমস্ত কোম্পানিগুলো, বাংলাদেশের এত বড় একটা কান্ট্রি যেখানে 17 কোটি মানুষ বাস করে, মাত্র 300 না 350 লিস্টেড কোম্পানি আছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক কম কম্পেয়ার টু জিডিপি আদার কান্ট্রি, এই কোম্পানিগুলো কেন ভালো পারফর্ম করছে না? যে এখানে কিন্তু একটি বিষয়, এখানে আমরা যতবারই আসলে পুঁজিবাজার নিয়ে আলোচনায় আসি তখনই কিন্তু এই বিষয়টি আসে, কেন বড় কোম্পানিগুলোকে লিস্টেড করা হচ্ছে না বা তারা কেন আসতে পারছে না বা আসছেন না পুঁজিবাজারে। মাঝে দেখা তো আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে পদক্ষেপগুলো এখন নেওয়া হয়েছে, এর প্রভাব বাজারে একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক সাড়া পড়বে? অ্যাকচুয়ালি আমরা যেহেতু ফিনান্সিয়াল মার্কেটে কাজ করি, এটা আমি আগেও বলেছি, আসলে আমরা আশাবাদী, মানে আশাবাদী আমাদের থাকতেই হয়। আর দীর্ঘমেয়াদী ওই যেটা বলা হলো যে আসলে এগুলো কন্টিনিউয়াস প্রসেস। আপনি একবারই আমাদের মতো দেশে আশা করতে পারেন না যে একদম সব কিছু একসাথে ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা বলা হচ্ছে আসলে আমাদের যে ওভারঅল মানে আমাদের যে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট যেটা হয়ে গেছে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে, সেটা একটা বড় বিষয়। এবং আমাদের সরকারের যে অর্থায়ন পলিসি, সেখানে আমরা এতই ব্যাংক বোরিংস উপর নির্ভরশীল, মানে এই ক্যাপিটাল মার্কেটটা আসলে যে আপনি এখানে সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনলেন আর শেয়ারের দাম বাড়লো, আপনি লাভ করলেন, বিষয়টা এত সোজা বা এই জিনিসটা না। এখানে প্রাইমারি মার্কেট ইস্যুতে এবং আমাদের সরকারের যে ফিনান্সিয়াল কৌশল এবং আমাদের এখানে যে স্বচ্ছতা বা সুশাসনের যে অভাব, আমাদের যেমন অনেক বড় বড় কোম্পানি আছে আমাদের এখানে লিস্টেড, আমরা কেন করতে পারি নাই, সেই জায়গাটাতেও আমাকে চিন্তা করতে হবে। আসলে ক্যাপিটাল মার্কেটটা শুধু এই মার্কেট বা স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ না, আমি এটুকু বলতে চাই। এবং এই যে মার্কেটে ভালো ভালো কোম্পানি যে আনতে পারি নাই, আসলে তো যেটা বলা হলো আসলে ক্যাপিটাল মার্কেটের নেচারটা কি, ক্যাপিটাল মার্কেট কিভাবে ওয়ার্ক, সেটা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ।